আমার হাজব্যান্ড আর আমি একই স্কুলে পড়তাম। আমি যখন ক্লাস 10-এ উঠলাম মাত্র, তখন আমার হাজব্যান্ড হাই স্কুল শেষ করে বিদেশ চলে যান। ঠিক সেই সময়ই তার মায়ের কাছে আমার কথাটা বলে যান যেন বিয়ের সব কিছু ঠিকঠাক করে রাখি। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, তবে আমার বাবার বাড়ি তারা পছন্দ করেনি, কারণ আমার বাবা অনেক গরিব। আমি দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। আমাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে এবং বলে আসে মেয়েকে আর পড়াশোনা করাবেন না, মেয়েকে একদম ঘরের মধ্যে যত্ন করে রাখেন। আমার ছেলে 1 বছর পর বিদেশ থেকে চলে আসবে, আমরা দিন তারিখ ঠিক করে বিয়ে করে নিয়ে যাব। ঠিক 1 বছর পরে আমার হাজব্যান্ড এসে আমার সঙ্গে বিয়ে হয়ে যায়। 3 মাসের ছুটিতে সে চলে আসে। 1.5 মাস পরে আমি কনসেপ্ট করি। এই কথা শুনে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন সবাই মহা খুশি। আমাকে তো তারা মাথায় করে রাখতেন। আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দেবর আমাকে অনেক আদর করতেন, একদম নিজের মেয়ের মতো করে। তবে আমার বাবার বাড়িতে যেতে দিত না, এটাই আমার দুঃখ। কারণ আমার বাবার বাড়ি অনেক গরিব, তাই তারা যেতে দিতেন না। বাবু পেটে আসার পরেও তারা আমাকে যেতে দেননি, কারণ ওইখানে গেলে আমার কষ্ট হবে। তারা আমাকে এত ভালোবাসতেন, আমিও আসলে পারিনি তাদের মনে কষ্ট দিয়ে বাবার বাড়ি যেতে। আমি আর বাবার বাড়িতে যাইনি। আমার হাজব্যান্ডের ছুটির সময় শেষ, তবে আমার হাজব্যান্ড অনেক কান্না করেছেন সেদিন, যেদিন সে চলে যাবে। দুজনে মিলে অনেকক্ষণ কান্না করেছি। আমার হাজব্যান্ড আসলে চেয়েছিলেন বাবু না হওয়া পর্যন্ত আমরা দুজন যেন একসাথেই থাকি। কি আর করার, কর্মস্থলে তো ফিরতেই হবে। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে কাজের ফাঁকে যতটুকু সে সময় পেতেন সবসময় আমাকে অডিও কলে ভিডিও কলে দেখতেন, সারাক্ষণ আমার সঙ্গে কথা বলতেন। আমার শ্বশুর শাশুড়ি দেবরদের তুলনা হয় না, তারা আমাকে যেন মাথায় করে রাখতেন। আমি কি খাবো, কিভাবে ভালো থাকবো, এই নিয়ে তারা টেনশন করতেন। যেদিন আমার বাবু হবে সেদিন আমার হাজব্যান্ড অনেক চিন্তা করে এবং বারবার ফোন দেয় আমরা সুস্থ আছি কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কুল আলো করে একটা ছেলে সন্তান হয়। আমার ছেলেটার যেদিন 1 বছর, সেদিন তার বাবা ছুটির আবেদন করেছেন এবং সে আমাকে বলেছে ছুটিটা হয়ে যাচ্ছে, তোমার জন্য কেনাকাটা করছি, জুতা কিনেছি, ব্যাগ কিনেছি এবং আমি আমার ছেলেকে সোনার চেন দিয়ে তার মুখ দেখব। সে তার ছেলের জন্য একটা সোনার চেন কিনেছে। এই কথা বলার ঠিক 1 দিন পরেই তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছি না, তার ফোনটা বন্ধ দেখায়। এইভাবে সারা দিন যায়, রাত যায়। আমি তার ফ্যামিলির লোক সবাইকে বললাম, বলার পরে তারাও টেনশনে পড়ে যায়। এইভাবে 1 দিন 1 রাত চলে যায়। পরের দিন তার সঙ্গে যে রুমে থাকে সে এক ছেলে ফোন দিয়ে বলে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। আমরা শুনে তো পাগল প্রায়। তার কয়েক ঘন্টা পরেই জানান আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আসলে সেই সময়টা যে প্রত্যেকটা মানুষের জীবনে কেমন আসে একমাত্র তারাই জানে। আমার বাবা মা এসছেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছেন। এইভাবে কয়েকটা দিন চলে যায়। এলাকার মানুষজনের কানাঘুষাই শুনতে পাই। সবাই বলে বউটা যেন এই বাড়ি থেকে না যায়, ছোট দেবরটাকে দিয়ে বিয়ে করিয়ে রাখলেই হয়। আমার বাবা মা আমাকে নিতে আসেন, আমার শ্বশুর শাশুড়ি হাতে পায়ে ধরে আমাকে রেখে দেন, বলেন যে না আমি আমার মেয়েকে দিতে পারবো না, এটা তো আমার বউ না, এটা আমার মেয়ে, সাথে আমার নাতিকেও আমি দিতে পারবো না। আমি আমার ছেলেকে হারিয়েছি, আমি আরও 2জন মানুষকে হারাতে পারবো না। আমার বাপ মা অনেক কান্না করে আমাকে রেখে চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী মানুষের কথা শুনে আমার দেবরকে বলে। এই বিয়েতে আসলে আমার দেবর এবং আমি কেউ রাজি ছিলাম না। ছোট ভাইয়ের মতো যাকে দেখতাম তাকে কিভাবে স্বামী হিসেবে দেখব। এইভাবে অনেকগুলো দিন টেনশনে কাটিয়ে যায়। কি করব ভেবে পাচ্ছি না। আমারও বয়স কম, বাচ্চাটার দিকে তাকিয়ে সারা জীবন কি কাটাতে পারবো, বিভিন্ন কথা যেন মাথায় ঘুরপাক খেতে থাকে। হঠাৎ করেই আমার দেবর রাজি হয় তার বাবা মার কথায়। তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে বারবার কথাটা বলতে থাকে। আমার বাবা মাও এই প্রস্তাবে রাজি। বাধ্য হয়ে নিজের সন্তানের দিকে বারবার তাকাইতে থাকি আর চিন্তা করতে থাকি, ও তো বাবা ছাড়া। আমার ছেলেটা অন্ততপক্ষে বাবা পেয়ে যাবে। এই বলে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম দেবরকে বিয়ে করতে।